হ্যাঁ নিরোগ গরু আমি সেনবো কি করে? এই জুয়েল খান স্যার সিম্পল হচ্ছে যে ওর যে থুতনাটা আছে হ্যাঁ ওই জায়গায় শুষ্ক আকারে থাকলে রোগ থাকে শুষ্ক আকারে গাল আর এই শুষ্ক গরু থাকলে হালকা ঘাম থাকে। এই গেল বাজারে যারা গরু কিনতে যাবে সারা জাবর কাটা গরু পাবা না। বাজারে যখন গরু কিনতে যাবা জাবর কাটা গরু পাবা না, কারণ গাই গুতোকে এসে জাবর দেবে না। জাবর দিতে হলে একটু কি লাগবে, তার সময় লাগবে, রেস্টের প্রয়োজন। তাই যদি সুস্থ গরু দেখতে চাও, তার এই যে মাজল বলে ওইটা নাকের পাশে যে বড় জায়গাটা, আমাদের কিন্তু এদিকে জায়গা নাই, ওই জায়গাটার কি বলে মাজল, ওইখানটা দেখবা ভিজে ভিজে থাকবে, মাজল বলে। ওই জায়গাটায় কি থাকে, আমার থুতমা বলতেছি বলি, কিন্তু বইয়ের ভাষা আছে মাজল, ওইখানটা কি থাকে, ভিজে ভিজে থাকে। এই যে আমরা খাচ্ছি এই যে জায়গাটা, গরুর এই জায়গাটা কি থাকবে, ভিজে ভিজে থাকবে। আর কি, গরু যখন বাজার কিনতে যাবো দেখবো তার লোমটা মসৃণ, খাড়া খাড়া না, লোমটা কেমন থাকবে, মসৃণ থাকে না, খাড়া খাড়া থাকবে না, থাকবে কি মসৃণ। আর দেখবো এইখানে ভিজা ভিজা আছে, এইটা যদি দেখি তাহলে বুঝবো কি বিন্দু বিন্দু ঘাম। আমি লেখার দরকার নাই, ওটা চিকিৎসা বিজ্ঞানে পড়াইছে, আমি তোমার বোঝার জন্য বলতেছি। না না আমি প্রশ্নটা দিচ্ছি না, আমি প্রশ্ন দিলেই লেখাবো গরু নির্বাচন, মোটা তাদের গরু নির্বাচন, তোমার লিখতে হবে হাড্ডি সার নিরোগ। আমি নিরোগটারও বোঝাচ্ছি, নিরোগটারও বোঝাচ্ছি। যদি আমি লেখা দিতাম তাইতে বলতাম যে গরুর নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম থাকবে, কিন্তু বিন্দু বিন্দু ঘামটা না বোঝায় বলতেছি ভিজা। ঠিক আছে, হাত দেবা, হাত দিলে কি আসবে, ভিজা আসবে। আর লোমটা কি দেখবো, মসৃণ। এটা চিকিৎসা স্যার পড়াইছে। ঠিক আছে, এবার হাড্ডি সারটা কি, নিরোগ বোঝা গেছে। নিরোগ মানে তার কোনো রোগ নাই। রোগ যে নাই বুঝবো কি করে, জাবর কাটলে বুঝবো রোগ নাই। নাকে গরু কিনতে গেলে বাজারে গরু জাবর কাটে না, যদি দেখি নাকের ডগা বিন্দু বিন্দু ঘাম আছে ওকে, আর যদি লোম দেখি ঠিক আছে ওকে, আর যদি পাতলা পায়খানা করতে তাই কিন্তু বিপদ। পায়খানা যদি দেখি যে শক্ত করতেছে ওকে। গরু যখন বেশি যায় ফলিরা করে কি, গরু বেশি জায়গায় রাখে, প্রচুর পরিমাণ খাইতে দেয়, পেটটা ফুলাই দেয়, পেটটা ফুলালে গরুটা ভালো দেখায়। আর গোসল করে একটু তেল দেয়, চকচক করে, অত আগে তেল দিয়ে গোসল করাই দেয়, সাবান টাবান দিয়ে দিয়ে, যাতে চকচক করে, বুঝো। হ্যাঁ এই পর্যন্ত বোঝা গেলে, বোঝা গেল তো? তাহলে এইটা আছে আমার 3 নম্বর পয়েন্ট আছে। 1 নম্বর কথা হাড্ডি সার ও নিরোগ, তারপরে আমার এইগুলো আসবে। এবার আর গরু আর কি কি দেখবো আমরা। হাড্ডি সার হচ্ছে দেহে মাংস কম, হাড়টা দেখা যাচ্ছে। হাড্ডি সার হচ্ছে কি, দেহে মাংস কম, তার দেহে কোন হাড় আছে, আর কিছু পরিস্থিতি নাই। হাড্ডি সার বুঝো, আমাকে এই জায়গায় দেখেছো যেটা দেখেছো ছাগল, আমাকে ছাগল দেখবা সব হাড্ডি সার। হাড্ডি সার দেখবা সবচেয়ে বড় যেটা, সেটা বেশি হাড্ডি সার। হ্যাঁ, কিনারে একটা ফালা থাকে, ওই হাড্ডি সারের বাচ্চাকে গরু ছাগল কেনছে, বাচ্চা হয়েছে হাড্ডি সার। ঠিক আছে, কিনারেও একটা ফালা থাকে, বিক্রিও একটা ফালা। যত আমাকে এইখানে যে কাজ আছে একজন লোকের শেষ। 100 লোক বাড়ি যদি হতো, সে গরু পালতো, মুরগি পালতো, ছাগল পালতো, গেটো পালতো, সব পালতো একজনের লোক। 14 গোষ্ঠী তো এর কোনো কাজ নাই। এই জন্য ছাগল চুরি বিষয় আলাদা, কারণ ওইখানে পাড়া দেওয়ার এটা সে নাইট ডিউটি নিয়মিত দেওয়ার দেখা পায়, সে নিয়ে যাচ্ছে একজন করত। কিন্তু এখানে তো সরকারি কাজ, লোক বেশি, সরকারি পরিকল্পনা মহৎ। সরকার তো আছে এই যে ছাগল গরু পালবে, গরু আর মুরগি পালবে, অনেক কাজ, সবসময় গরু থাকবে, সবসময় মুরগি থাকবে, সবসময় ছাগল থাকবে, এই পালতি পালতি তার জীবন শেষ। নার্সারি যে আছে সে সবসময় ফসল ফলাবে, এই করবে ওই করবে, মানে এই করবে, বিশাল বিষয়। ঠিক আছে, ওদিক তার কাজ নাই। তার মানে কি হাড্ডি সার বলছে কি সবই করবো, বুঝছো? হাড্ডি সার বোঝা গেছে, নিরোগ বোঝা গেছে। নিরোগ তো চিকিৎসা আলাপ আলোচনা হয়েছে। নিরোগের আরো অনেকগুলো, গবাদি পশুর সুস্থতার লক্ষণ ও স্বাস্থ্যবিধি সাধারণ লক্ষণ একটা পড়াইছে। সুস্থতার লক্ষণে আরো অনেক 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 পয়েন্ট আছে। ঠিক আছে, আমি আর ওই পয়েন্টে দিই। আর একটা পয়েন্ট, যেমন গরুর গায়ে যদি হাত দাও মেরুদণ্ডে, দেখবে ই করবে, মানে ঝাঁকুনি দেবে, ভাইব্রেশন দেবে। ঠিক আছে, আমরা তত দিকে যাব না। ঠিক আছে, নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম আর লোম মসৃণ আর পায়খানার দিকে দেখবো। এবার আসি কিছু কমন কথায়। এবার আর কি আছে, এবার কিছু আসি কমন কথায় বলা যাবে। গরুর কপালটা কেমন হবে, কপাল কি চওড়া কম না চওড়া বেশি? চওড়া কি হবে, চওড়া হবে বেশি। কপাল কি চওড়া বেশি, কপাল চওড়া বেশি গেল। এবার মাথার দিক দিয়ে যারা শুরু করছি, সালে শুরু করি আমরা। কপাল যদি চওড়া বেশি হয়, ঘাড় বোঝো, বলো ঘাড় কোনটা, চুট।
ঘাড়টাই কি চুট? বলো তো কি শিং থেকে চুট? থ্যাংক ইউ। শিং থেকে চুট। এইখানে গোসল করছে সবাই? বিনি গোসলে কেউ নাই? হ্যাঁ, দুইজন থাকলে তো আসছে না। যাক, একটু কাজের কথা শেষের দিকে বলবো। তাহলে আমরা কি আছে, ঘাড় আসছে শিং থেকে চুট, এই যে জায়গাটা শিং থেকে চুট, এই যে জায়গাটা, এই ঘাড়টা কি লম্বা হবে না খাটো হবে? এই জায়গাটা খাটো হতে হবে। এই জায়গাটা কি হতে হবে? খাটো। শিং আর চুট এটা বলে ঘাড় বলতেছি আমরা। শিং আর চুট এটা ঘাড় বলতেছি। এই জায়গাটা হতে হবে খাটো। এই জায়গাটা কি হতে হবে? শর্ট। এবার হয়েছে, এবার নিজেরা চিন্তা করো, আমরা গ্রাম বাংলায় কিন্তু একটা কথা বলি, হাড় মোটা গরু আর হাড় চিকুন গরু। বলি কি কি? এবার হাড় মোটা গরুতে কি হয়? হাড়টা তো মোটা। বলো প্রবীর। কথা ঠিকই। হাড় মোটা গরু হলে দেখবা অল্প খেতে দাও। এইখানে আমরা অনেক আছি, এই যেমন এই যে স্বপন মাঝি, এর যতই খাই দাও এ মোটা টোট হবে না। এর যত খাই দাও, এই যে যেমন একজন খাই দিলে মোটা হবে। ওই তোরে ভাই ওটা কোয়ালিটি আছে ভালো। এই যে যেমন বড়ুয়া সাহেব খাদ্য মোটা হবে না। এই যে যেমন পবিত্র, এই যে ফবিরি খাদ্য ভাই, এটা মোটা হইতে চাইবে না। ঠিক আছে, এরকম কিছু মোটা। এই যে যেমন আমাকে ইমরান খান খাদ্য দিলে মোটা হবে আছে। আর এই যেমন তোমরা আছো, আরো কিছু আছে, বলার দরকার নাই। এবার আমরা চলে গেলাম, এবার আমরা এইদিকে আসি। কোন দিকে আমরা আলোচনাতে চলে গেলাম? হাড্ডি না, ঘাড় খাটো তো হয়ে গেছে। এবার আছে হাড় মোটা বলতে চাইছিলাম। হাড় মোটা গরু, অর্থাৎ ওটা লিখুন না রে ভাই, ওটা আলোচনা করছি। হাড় মোটা হাড় চিকুন। হাড় মোটা গরু কিন্তু মাংসটা বুঝল হয়। এখন এই যে যে ঘাড় চিকুন আর লম্বা হলে কি করে, কি পরিবেশ পরিস্থিতি? যে গরু আমি বুঝবো কেমন যে এই গরুটা হাড় মোটা, আমি হাড় মোটা তো আমার লেখা যাবে না। লেখা যাবে হাড় মোটা, লেখা যায় হাড় শেষে আমরা লাগবো যে হাড় মোটা মোটা হতে হবে, লেখা যাচ্ছে না। একটু বুঝতেছেন, এক ঘাড় যদি চিকুন হয় দেখবা যখন এইভাবে করবে, ঘাড় এই যে মোটা এইভাবে যখন করবে দেখো এইখানটাই বেশি চওড়া। আর যার ঘাড় চিকুন এইভাবে করবে দেখো চওড়াটা কম। বুঝাতে পারলাম? দেখেছো তোমার বাড়ি যদি গরু থাকে দেখবা, যেটার গরুর ঘাটটা ছোট দেশি, আর ওই জার্সি জাতের গরু দেখবা তার ঘাটটা দেখো চিকুন বা করবে, এখানটা চওড়া হবে না। যে গরুর ওই ঘাটটা এখানে যত চওড়া সেটা দেখবা মোটা তাজা করানোর জন্য ভালো। বোঝা গেল? ঘাড় খাটো থাকলে চওড়া হয়ে যায়। ঘাড় যদি খাটো থাকে কি হয়ে যায়? চওড়া হয়ে যায় অটো। ঘাড় লম্বা, চওড়া কম। বোঝা গেল? তাহলে আমি কি বললাম, তাহলে তার ঘাড়টা কি হবে? খাটো। তাহলে এক ঘাড় খাটো বোঝাতে যে কোথায় হাড় মোটা টোটো চলে গেলাম। ঘাড়টা করতে হবে খাটো। এবার আসি আমি ঘাড়ের সাথে সাথে মেরুদণ্ড। ঘাড়ের সাথে সাথে কি? মেরুদণ্ড। মেরুদণ্ড কেমন হয় দেখেছো? গ্রাম বাংলাকে জমি যখন চাষ করে ইলশে দাঁড়া গরু বলে। ইলশে দাঁড়া বোঝো? ইলিশ মাছের দাঁড়া মানে মেরুদণ্ড। বলা হয় ইলশে দাঁড়া গরু, অর্থাৎ ইলিশ মাছের মেরুদণ্ড। যেমন ইলিশ মাছের মেরুদণ্ডটা কেমন? খাড়া। অর্থাৎ ইলিশ মাছের মেরুদণ্ডটা এরকম থাকতেছে, মাংস এইরকম এইরকম, তাই তো? এটা কিন্তু উপরে আসছে, লেখে না, এটা কিন্তু দেখা যাচ্ছে। এই মেরুদণ্ডটা কি দেখা যায়? তাহলে আমার মেরুদণ্ডটা হতে হবে কি? গরুর খাড় যদি খাটো হয়, মেরুদণ্ড দেখো মেরুদণ্ড হাড়ের সাথে মাংস সমান। বোঝা গেল? তুমি এইভাবে ধরবা, মেরুদণ্ড ধরতে পারবা না। আর ওই ইলশে দাঁড়া যদি গরু হয়, ধরবা দাঁড়াটা তো উঠে যায়, ধরতে পারবা। তাহলে আমরা ওই টাইপের গরু কিন্তু কিনবো না। বোঝা গেল? বুঝতে পারো নাই? গরুর মেরুদণ্ড হতে হবে এইরকম সমান। এই যে সমান, এই পাশের মাংস এই পাশের মাংস সমান। বোঝা গেল? না, মেরুদণ্ড ধরা যাবে না। মেরুদণ্ড না, এই যে যে মেরুদণ্ড এটা ধরা যাবে না, এটু ধরা যাবে না। ছাগলের তো পুরো ধরা যাচ্ছে, ওটা না। দুই পাশের কোপ ধরতেছ, পেট ধরতেছ, এইটাই পেট, ওটা ধরা যাবে না। মেরুদণ্ড যেটা, মেরুদণ্ডার পাশের মাংসপেশি কি হতে হবে? সমান। মেরুদণ্ডার পাশের মাংসপেশি সমান। তুমি আরে ভাই আসতেছি তো। এবার যখন তুমি কাবু গরু কিনতে যাচ্ছ, অর্থাৎ যে গরুটার মাংস কম, তার হাড়টা কি জেগে থাকতেছে, কিন্তু জেগে থাকবে না। কোন কারণে? ওই যে একটা কথা বলছি যে ঘাটটা খাটো। এক, মলদারের ওইখানটা যদি ফাঁকা বেশি হয়, তাহলে তুমি অনুমান করতে পারবে ঘাটটা খাটো, মলদার হাড়টা ওইখানে ফাঁকা,
তাহলে এই আরো বৈশিষ্ট্য আছে, আলোচনা করব। করতে করতে তুমি অনুমান করে ফেলবা যে এর মাংস হলে সমান হয়ে যাবে। বোঝা যাচ্ছে? তাহলে আমার অনুমান করতে হবে যে মাংস হলে সমান হয়ে যাবে, সেই গরু আমার ভালো হবে। তাহলে আমার কি হচ্ছে, ঘাড়টা খাটো, মেরুদণ্ডটা হবে কি সমান, অর্থাৎ ওই পাশের মাংস এই পাশের মাংস আর মেরুদণ্ড কি হবে, সমান হবে। বাজারে অনেক সময় গরু কিনতে যাবে, এমন সুন্দর মাংস হয়, দেখবা মাংসটা অনেক বেশি হয়, মেরুদণ্ড অনেক সময় নিচে নেমে যায়। নিচে নামার আমার দরকার নেই। গরুর যত স্বাস্থ্য হোক, দূর থেকে স্পষ্ট করে বোঝা যাবে অন্য অন্য হাড় আছে। বোঝা গেল? আবার অনেক গরু আছে দূর থেকে তুমি বুঝবা না যে ওইখানে ওইখানে হাড় আছে। এবার বলো ইমরান খান কোন গরুটা ভালো? আমি বললাম ইমরান খান বলে দিল বিডিআর সাহেব, বলো কথা সত্য না মিথ্যা? হ্যাঁ না ঠিক দিলিয়ে যাবে। বলো। দূর থেকে দেখা যাচ্ছে, আমি গরু কিনতে গেছি, দূর থেকে দেখা যাচ্ছে ওই গরুটা হাড়, ওই যে আর একটা গরু দেখতেছি হাড় নাই, চমৎকার দেখতে শুনতে চমৎকার, মাংস প্রচুর প্রচুর ভালো, কিন্তু হাড় দেখা যাচ্ছে না দূর থেকে। তুমি দাঁড়া দাঁড়াবা মনে করেন ওই যে জুয়েলের বাড়ি এতটুক এতটুক হাড় দেখা যাচ্ছে, আর একটা গরু হাড় দেখা যাচ্ছে। তাহলে কোন গরুটা তুমি পছন্দ করবা? কেন? টাকা কম হবে না, কোরবানির জন্য, মানে মাংস খাওয়ার জন্য, মাংস খাওয়ার জন্য, কোরবানির জন্য, মাংস খাওয়ার জন্য বা কোরবানির জন্য কোন গরু পছন্দ করবা? ধন্যবাদ। সে বলছে তাজাটা পছন্দ। বিডিআর সাহেব কোনটা? তাজাটা। যাক খালিদ, তোমরা কি আশিক? ধন্যবাদ। আমি কিন্তু একটা কথা বলছি, খেয়াল করো, দূর থেকে হাড় দেখা যাবে না, ওই গরু কিনবা না, ওই গরু কিনবা না। কোরবানি বাজার হোক, বিয়ের বাজারে হোক, যে সময় হোক, যদি দেখো দূর থেকে হাড় দেখায়, কথা বলো না, কেন কিনবা না? বলতে পারবো জুয়েল? হৃষ্টপুষ্ট বেশি না, ওই গরুটা কিনবা না। আর একটা বিষয়, ধারে দিয়ে দেবা, এরকম চাপ দেবা, দেখবা ডাবি যাচ্ছে, মাংস তাড়াতাড়ি উঠতেছে। কিন্তু আমাকে যে চাপ দিলে মাংস কি থাকে? এইখানে ওই গরুরা দিয়েছে স্টেরয়েড, অর্থাৎ হরমোন। হরমোন দেওয়াতে ওর এইখানটায় পানি জমে গেছে, ফুলে গেছে। এখন ওই গরুটা যদি তুমি তাড়াতাড়ি বেচতে না পারো, কয়েকদিন থাকলে আস্তে আস্তে মারাও যেতে পারে। বোঝা গেল আমি কেন কিনতে বারণ করছি? ওই গরুটারে হরমোন খেতে দেশে স্টেরয়েড নাম আছে, বাজারে অনেক রকম হরমোন পাওয়া যায়, চুরাই পথে আসে, রিক্সিতে দেওয়া যায়। ওই গরুটা মাংস যখন থরেট দেয়, তখন তার ওই মাংসটা ফুলে যায়, চামড়া হাড়ের উপর দিয়ে দেখা যায় তলে পানি জমে, তাই একদম দেখতে সুন্দর দেখায়। চাপ দেবা, দেখবা হাতটা ডাবে যাচ্ছে, মাংসটা ওঠে না, এই গরু কিনবা না। বোঝাতে পারলাম? আর যত মোটা গরু হোক, হাড় যদি দেখা যায় বোঝা দেয় এর থাইরয়েড দেয় নাই, স্টেরয়েড দেয় নাই, চাপ দেওয়া মাংস পেশিতে দেখবা কি হাড় দেখা যেতে হবে। হাড় দেখেন, হাড় বোঝা যাবে যে ওই যে হাড় আছে। আর অনেকটা হাড় যখন বোঝা যাবে না, চাপ দেবা, দেখবা যে তাড়াতাড়ি উঠে আসতেছে। বোঝা গেল? তাহলে আমরা কি পাইলাম? ঘাড় খাটো পাইলাম, মেরুদণ্ড সমান পাইলাম। এবার আসতেছি তার মেরুদণ্ড পর্যন্ত হয়ে গেছে, এবার আসি পেটের দিকে। এবার দেখি কোথায় দিকে, পায়ে যাবো না পেটে যাব? পেটে না, আগে সামনে একটা পা আছে, পার দিকে যাই। পা, পা কেমন হবে, লম্বাটে না খাটোতে? গরুর পা হতে হবে লম্বাটে। যদি দেখো ছোট বাচ্চা যখন জন্মগ্রহণ করে, বাচ্চার হাত পাও দেখে কিন্তু অনুমান করা যায় কি লম্বা হবে। আর বাচ্চা যদি হাত পা খাটো হয়, তাহলে কি অনুমান করা যায় কি এতে খাটো? যতই খাইতে দাও সে লম্বা হবে না। আর যে লম্বা সে একটু কম খেলেও কিন্তু লম্বা হয়ে যাবে। আবার গরু হোক, মানুষ হোক, ছাগল হোক, এক একজন এক এক সময় লম্বা হয়, এক একজন এক এক সময়। আজকে দেখা যাচ্ছে এটি 1 ইঞ্চি খাটো, 1 বছর পর দেখা যাচ্ছে সেই 1 ইঞ্চি লম্বা হয়ে গেছে। এই গেল। তাহলে আমরা কোন দিকে গেলাম? পা। পা হতে হবে কি লম্বাটে এবং কি মোটা। পা হতে হবে কি লম্বাটে এবং মোটা। মোটা হলে কি হবে? বোঝা যাচ্ছে যে পরিবেশ পরিস্থিতিটা ভালো। আর পিছনের পা অর্থাৎ পার খুর কেমন হতে হবে? ওই গাভীর ক্ষেত্রে পড়াইছিলাম, খাড়া খুর খাতে হবে, খাড়া, চ্যাপটা হবে না, এইরকম হতে হবে। চ্যাপটা হলে সে ওজন ধরে রাখতে হবে না, হতে হবে এইরকম এক। আর পিছনের পা হতে হবে কি একটু, আরে হচ্ছে এইরকম বাঁকা, সামান্য বাঁকা, খুব বেশি না। কেমন হতে হবে? সামান্য বাঁকা। মেরুদণ্ডটা কেমন হতে হবে? দেখো আমরা যে গরু আছি সমান না, পিছনের দিক থেকে একটু নিচু, আর সামনের দিক থেকে একটু ডালু দিয়ে নিচু, মাঝখানটা কি একটু নিচু। দেখো মাঝখানে আমরা একটা গোল মতো বলি, অনেকে বলে এই যে গোলা, তাই তো? এই তো মাথায় যখন চুল কাটতে হয় তখন এইখানে যেটা থাকে, থাকে না? ওই যে গরুরও দেখো
দুই পোর্শন যখন মিশতেছে, মাথার দিক দিয়ে আর লেজের দিক দিয়ে, এই যে জায়গাটা মিলন, এই জায়গাটা একটা গোলার মতো আছে, তো ওইরকম থাকতে হবে, তাহলে একদম সমান থাকবে না, ঠিক আছে? একটু সামান্য একটু বাঁকা থাকবে, সামান্য একটু কি বাঁকা, একটু ঢাল থাকবে, একটু ঢাল, আবার খুব বেশি না, সামান্য একটু। গরু যখন যাবা তখন দেখবা সামনের দিক পিছনের দিক একটু ছোট বড় মানে উঁচু নিচুর ফলা আছে। গাড় তো সামনের দিকে উঁচু, এই সামনের দিকে উঁচুতে এই পেছনের দিকে, এই যেমন ঘাড় নামতেছে, এই যে এইরকম এইরকম আর কি নামতেছে, মাঝখানে একটু সামান্য একটু ঢাল থাকবে। তাহলে আমরা কি পেয়ে গেলাম? পা পেয়ে গেছি, খুর পেয়ে গেছি। এবার আসি পেট। পেটে কি থাকে? হাড্ডি থাকে। এই হাড্ডি কেমন হবে? চিকুন না মোটা? এই হাড্ডি হবে কি মোটা, পাইলাম মোটা। আর এক হাড্ডি আর এক হাড্ডির মধ্যে ফাঁকা কম না বেশি? বেশি। সবই তো তোমরা জানতেছো, আমার আর বলা লাগে না। তাহলে দুই হাড্ডির মধ্যে ফাঁকা কি থাকতে হবে? বেশি। হাড্ডি থাকতে হবে কি মোটা। সর্বশেষ আসে চামড়া। চামড়া কেমন থাকতে হবে? চামড়া থাকতে হবে ঢিলে ঢালা। চামড়া কেমন? ঢিলে ঢালা। যে গরু দেখবা হাড় মোটা কম, সে গরুর চামড়াটা পাতলা, ঢিলটা কম, ঢিলটা কম। আর যে গরু দেখবা চামড়া মোটা, সেখানে দেখবা তার হাড্ডিও মোটা, চামড়াও মোটা, অর্থাৎ মোটার দিকে সব সে মোটার দিকেই দৌড়চ্ছে। ঠিক আছে? গরুর কি আর আছে? সুস্থতার লক্ষণ, চোখের বর্ণ টর্ণ দিয়ে গেছে। সর্বশেষে গরু যখন কিনতে যাওয়া, তোমার দৃষ্টিতে যেটা খুব ভালো মনে হবে সেই গরুটা দেখো সবচেয়ে ভালো হয়ে যাচ্ছে। তোমার দৃষ্টিতে যেটা ভালো মনে হবে সেটা দেখো সবকিছু তার ভালো হয়ে যাচ্ছে। এবার যাচ্ছি গরু কেনার দিকে যাচ্ছি। গরু কি কেনার সময় বেশি দাম দিয়ে গরু কিনবো না কম দাম দিয়ে গরু কিনবো? যত সম্ভব কম দামে গরু কিনতে হবে। কেনার সময় যদি তুমি কিনে লাভবান না হতে পারো, বিক্রি করে লাভবান হতে পারবা না। কেনার সময় কি করতে হবে? কিনে লাভবান হতে হবে। তোমাকে বারবার হাটে যাও ঘাটে যাও যেতে হবে। হাটে আর একটা বিষয় আছে, দেখো হাট কিন্তু সমান দিন সমান যায় না। কোনোদিন বেশি ভালো দাম যায়, কোনোদিন দাম কম যায়। অনেক সময় আছে কম দামের দিকে শেষের দিকে যখন আসে তখন গরু যদি কিনতে পারো তাহলে কিনতে পারবা, কিন্তু ফড়িকের কাছে গরু কিনতে দিলে কমে দামে কিনতে পারবা না। যে গৃহস্থ সে বলে বাসবার আসারটা যন্ত্রণা দেয়, আর যে ফড়িয়ে সে তো ট্রাকে একটা গরু আনলেও আমার যা, দুটো গরু আনতেও একই খরচ। যাও ভাই, এবার বোঝা গেল? তাহলে আমার কম দামে গরু কিনতে হবে। কার কাছে গরু কেন ভাই? রনি খান, সবাই মিলে দাঁড়ালি রনি খানের ঘুমটা ভেঙে যেত। এবার বলো গরু কেনবো কার কাছে? খালি আমার বলে বুঝাচ্ছে, গরু কেনবো কার কাছে? কেন আমি এটার কাছে গরু কেনবো না? ওর কাছে কেনবো না? গরু তুমি হরিয়ে দাও, অনেক গরু কনে আছে, ও গৃহস্থর খবর আমি তুমি পাই না। গরু কিনতে হবে যথাসম্ভব, কথা বলো না ভাই, পরিচিত লোকের নিকট থেকে। যথাসম্ভব কি পরিচিত। তুমি গরু কিনবা, টাকা আছে, তুমি দেখবা কোয়ানে কি গরু আছে, তুমি তো খবর পাবা না। ওই যে ফুড়িয়ে যে আছে সে খবর জানে, কারণ তার কাজ হচ্ছে গ্রাম হাঁটি বেড়ানো, গ্রাম দেখি হাঁটি বেড়ানো। এই হ্যাঁ, এই যেমন ইসির কানে আমাকে ট্রেনিং নিয়ে গেছে মনে হয় 69 ব্যাচে বা তার আগে হতে পারে, নাম হচ্ছে সুব্রত, বাড়ি এই তোমাকে বাড়ির কাছাকাছি, রাম দিয়ে আগে সেই এলাকায়। হ্যাঁ না, সামনে না, ওই দিক দিয়ে না, এই দিক দিয়ে যায় সে, উলফুদ দিয়ে, উলফুদ দিয়ে যাইয়ে উলফুদ দিয়ে যায়, এই উলফুদ দিয়ে যায় তার বাড়ি, ওই যা ও তার বাড়ি রাখি হলো ওই দিক দিয়ে যায়। সে বলে কি এলাকায় সে একটা পরিচিতি আছে, গরু কেনা বেচার সাথে পরিচিত, সে ইঞ্জেকশনও দিতে পারে ফ্রি। কারো যদি গরু সমস্যা হয় তাহলে ডাকলে সে ইঞ্জেকশন ফ্রি দিয়েছে। গরু যদি বেচতে হয় তার সাথে ফড়িকের সাথে যোগাযোগ আছে। সে বলে স্যার আমি 1 টাকাও নিই না, ডাইরেক্ট তার সাথে কথাবার্তা করলে টাকা নিয়ে যায়। বলে বাজারে গেলে 5-6 টাকা বেশি দেয়, তাহলে আমি যদি গরু নিয়ে যাই তাহলে আমার গরুটা সে বেচে নেয়, দালালিরা দালালি নেয় না, কারণ আমার জন্য এলাকায় বহু গরু পায়। সে বলে সে গরু দিচ্ছে, ইঞ্জেকশন দিয়ে যায়, টুকটাকে ওষুধ হলি সে মোটামুটি চিকিৎসা করে দেয়। আর কার গরু কনে বিক্রি আছে সে খবর রাখে, তার কাছে এসে খবর দেয়, সে ফড়িকের সাথে খবর দেয়, মোটামুটি সে তালে আছে। ঠিক আছে, হতে পারে। এইখানে দেখো তার মুখে এইখানে ই আছে, পক্সের খাট আছে। এই গেল। তাহলে আমরা কি করছি? গরু কিনবো কি পরিচিত লোকের নিকট কাছ থেকে গরু কিনবো। ঠিক আছে, এবার আসি, গরু যদি আমি কিনলাম পরিচিত লোকের নিকট থেকে, দাম কম দিয়ে কিনলাম, এবার আসি
কুরবানির বাজারে যদি সামনে রাখি তাহলে কেমন গরু কিনবো? আমার ক্লাস কয়টা শেষ? 12টা 10-এ। যখন আছে হ্যাঁ, না কাঁচা গেছে। হ্যাঁ, এবার বলো।